রুশি শান্ত চাহনিতে তাকিয়ে রইল। সত্যি বলতে অ্যাবর্শনের কথা শুনে ওর আত্মা কেঁপে উঠল। ও কোন রিয়েক্ট করতে পারল না। সামনের জন্য সেই মানুষটি যে ভালো নয় সেটা বুঝতে পেরেছিল, কিন্তু কেন বুঝতে পারেনি? ভালোবাসায় এত অন্ধ হয়ে গিয়েছিল যে কয়লাকে ওর হিরে ভেবে এতকাল যত্ন করে এসেছে। সায়ন ওর ভালোবাসা ডিজার্ভ করে না, একদমই না। না হয় ওর এত স্যাক্রিফাইসের পরও কি করে এমনটা করতে পারলো? ও তোমাকে তো বলাই হয়নি, এই কিডনি সে তার নিজের বাবার জন্য তোমার হয়ে ডোনেট করেছে। মিস্টার খানের একটা কিডনিতে ফেলিউর দেখা দিয়েছে। আনফর্চুনেটলি তুমি তার আইডিয়ালি ডোনার। তারপর কিছুক্ষণ পরেই কিছু আশ্বস্ত কণ্ঠে বলল, চিন্তা করো না, আমি বেঁচে থাকতে আমি তোমার সাথে কিছু হতে দেব না। রুশি ইশারা করে নিজের মুখের টেপটা সরাতে বলল, আর সরাতে বলেই উঠল, তোমাকে কিছু করতে হবে না, তুমি চলে যাও এখন থেকে। আমি তাকে মারার চেষ্টা করেছি, তাই আমি তার কাছে বাধিত। এই কিডনি ডোনেট করার মাধ্যমে হয়তো আমি তার প্রতি করা অন্যায়ের দায়ভার ঠেকাতে পারবো। তুমি চলে যাও এখান থেকে। যেহেতু খুব লুকিয়ে কাজটা করা হচ্ছে, তাই ধরা পড়লে তোমার ক্ষতি হবে। রুশির কণ্ঠে অভিমান স্পষ্ট, কিন্তু সেই ব্যক্তিটি তোয়াক্কা করল না। কড়া গলায় বলল, তুমি সেই দিনও আমার কথা শুননি, আর আজও শুনলে না। কিন্তু সেই দিন হাল যাদের কাছে হাল ছেড়েছি দিয়েছি বলে আজও ছেড়ে দেব তা কিন্তু নয়। আমার কাছের মানুষদের আমি একটু আজ লাগতে দেব না। সব সময় একটা কথা মনে রেখো, আজও তোমাকে পাওয়ার আশায় কেউ একজন প্রতিনিয়ত বাঁচে। তুমি তার সাথেই হয়তো অনেক ভালো থাকতে। কথা বলি সে কিছু একটা রুশির ঘাড়ের কাছে লাগালো। হালকা ব্যথায় রুশির কপাল কুঁচকে এলো। হঠাৎ সবকিছু অন্ধকার হওয়া শুরু করলো। রুশি শেষ মুহূর্ত শুধু শুনতে পেয়েছে সে মৃদু সুরে বলছে, সরি। এইদিকে চন্দ্রিকা আজ গাড়ি ছাড়াই বেরিয়ে পড়েছে ক্লাব থেকে। সেই 12টা এসেছিল, এখানে প্রায় বিকাল 5টা বাজলো। ও নিজের পরনে থাকা হাই হিল খুলে সেটা হাতে নিয়ে হাঁটা শুরু করলো। বন্ধুরা সবাই হয়তো এখনো ওয়াইন খেলছে, কিন্তু সত্যি বলতে এসব ওকে টানে না। ক্লাবে ক্লাবে বন্ধুদের সাথে ঘুরলেও মদের বোতল ছুঁয়েও দেখে নিও, এসব জিনিস ওকে টানে না। যদিও বুদ্ধি আজ রসা তোলে, তবু সেই যেটুকু বেঁচে আছে তারই এতটুকু হলেও বোঝে যে মাদকাসক্ত হয়ে দুঃখ বলা যায় না, বরং দিন দিন আরো কষ্টে জর্জরিত হয় মানুষ। চোখের সামনে একজনকে দেখেছেও ওয়াইনের নেশায় রাত পার করলেও মনের কষ্ট ভুলে থাকতে পারে, বরং কষ্টগুলো পড়ায় রক্তের ন্যায় তাজা হয়ে উঠেছে। চন্দ্রিকার মনে হলো বহুদিন তার সাথে কথা হয় না, কিন্তু তার কি ওর জন্য সময় আছে? ও কখনো একটি সিগারেটও ছুঁয়ে দেখেনি, তাই এসব নেশায় নিজেকে ভুলে গেলেও কষ্টগুলোকে ভোলা যায় না, তাই গিলে কি লাভ? রাস্তার পাশ ধরে গন্তব্যহীনভাবে হাঁটছে। আশেপাশের মানুষ অদ্ভুতভাবে তাকিয়ে আছে, ভাবছে হয়তো পার্টি ড্রেস পরে এভাবে রাস্তায় কেন, কিন্তু ওর তাতে কি? আজকাল নিজেরটা ছাড়া অন্যের ব্যাপারে ভাবার সময় নেই ওর। পাশ কাটিয়ে যাওয়ার সময় একটা লোক বলে উঠল, এসব মেয়েদের জন্যই সমাজটা নষ্ট হয়। একজনের দেখা দেখি আরেকজনের বেহায়াপনা শিখে ছেলেদের মাথাগুলো এরাই খায়, তাই তো সমাজের এত সব ঘটনা ঘটে। চন্দ্রিকার কান দেয়নি। যে সমাজ তথাকথিত ভদ্রতার নোংরা কাজগুলো মুখোশের আড়ালে অনায়াসে করে বেড়ায়, সেখানে ও না হয় অভদ্রই থাকুক। আর যাই হোক, মুখোশের আড়ালে নিজেকে আসল রূপ তো লুকায় নিও। ও সামনে এগোতেই মনে হলো পরিচিত একটা মুখ দেখতে পেল। ও দ্রুত হেঁটে তার কাছে গেল, মনে মনে ভাবতে লাগলো ওই এলাকায় কি করছে। কিন্তু সামনে যেতেই দেখতে পেল ছেলেটির কপাল গড়িয়ে রক্ত পড়ছে। ও কারণ জিজ্ঞেস করতে চেয়েও করলো না, বরং অন্য কিছু বলল, এই চাম্পিস, চশমা কই তোমার? আর এই এলাকায় নাকি তুমি নতুন? চোখের সামনে সেই বিরক্তকর মেয়েটিকে দেখে শাহেদের বিরক্ত যেন আকাশ ছোঁয়া। ও পাশ কাটিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে থমকে গেল। তারপর মৃদু সুরে বলল, আমি এই এলাকায়। চন্দ্রিকা ফট করে বলল, বাহ, ভালোই তো, তাহলে প্রায় তোমার সাথে হুটহাট দেখা হওয়ার চান্স বেশি। তা কার সাথে মারপিট করে এলে এ হাল তোমার? যদিও মারতেই না পারো, তবে লাগাতে চাও কেন? সেই তো মার খেয়ে এলে। শোনো, শুধুমাত্র যদি কেলাতে পারো ধুমসে তবেই লাগতে যাবে, বুঝলাম? আসো ব্যান্ডেজ করে দিই। বলেই শাহেদের কাঁধে হাত রাখলো। শাহেদ জেরে ফেলে দিতে চাইলেও নিজেকে কন্ট্রোল করলো।
তারপর আলতো স্বরে বলল, ঠিক আছে। চন্দ্রিকার মুখের হাসি প্রশস্ত হলো। না, এখন আর আগের মতো মন খারাপ নেই। এই চাষমিস কি মন ভালো করার ম্যাজিক জানে নাকি? এইদিকে মিস্টার খান, ইউর ওয়াইফ ইজ মিসিং। কথাটা শুনতেই শাওন শোয়া থেকে উঠে বসে পড়ল। কদিন বেশ বিজি থাকায় ঠিকমতো ঘুম হয়নি, যাতে মাথার খুব পেইন হচ্ছিল। ফাইনালে জানিয়ে বেঁধেছিল তার সলভ হওয়াতে ঘুমের ওষুধ খেয়ে গতকাল রাতেই ঘুমিয়েছে। 6 ঘন্টা পর ঘুম ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু খুব বেশি টায়ার্ড থাকাতে হয়তো উঠতে পারেন। ঘুম ভাঙতেই স্বভাবগতভাবে ও নিজের পাঁচটা চোখে বন্ধ অবস্থায় হাত টেনে দেখছিল, কিন্তু কিছু ফিল হলো না। না হয় চমকে পাশে তাকালো। প্রায় প্রতিদিনই অর্ধ জাগ্রত অবস্থায় হাত রাখতেই পাশে একজনকে যে শুয়ে আছে সেটা ফিল করতে পারত। আর এটা শাওনের রোজকার অভ্যাস হয়ে গেছে। তাই তুরুষি নেই আজ প্রায় 15 দিন, তবুও অজানান্তেই নিজের পাঁচটায় হাত টেনে দেখে। শায়ন নিজের অজান্তেই একটু ভ্রু কুঁচকে ফেলল। বিষয়টাও একদমই পছন্দ করেনি। ঘুম ভাঙার পর রুশিকে দেখা ওর রোজকার অভ্যাসে যা বদলানো যাবে না, হয়তো বদলাতে চায়ও না। রুশির ঘুমন্ত মুখে আলাদা মায়া কাজ করে, যা দেখলে সকাল সকাল ওর মুড ভালো হয়ে যেত। যদিও প্রকাশ করা হয়নি, কিন্তু ঘুমন্ত রুশিকে দেখতে ওর বেশ ভালো লাগতো। এই 29 বৎসরের জীবনে কম নারী দেখেনি। দেশে বিদেশে সুন্দর নারীদের অভাব নেই, কিন্তু কেউ কে সেভাবে কোনোদিন জানেও নি। তাদের অশালীনতা কিংবা অতি ফ্যাশনবল সৌন্দর্যের প্রতি ওর আগ্রহ জমেনি। রুশি ওর দেখা সবচেয়ে সুন্দরী নারী নয়। বাঙালি নারীদের যতটুকু সুন্দর হলে শালীন এবং মায়াবী লাগে, ঠিক ততটাই সুন্দর। তবে ওর বিশেষত্ব হচ্ছে ওর সৌন্দর্য আর সহনশীলতা। রুশি খুব সুন্দর করে ধীর কণ্ঠে কথা বলে। রুশিকে কখনো চেঁচাতে দেখেনি, তাই রুশি কথা বললে আর যাই হোক শায়ন কখনো বিরক্ত হয়নি। ওর কণ্ঠে এতটাই সুন্দর যে যে কোনো প্রেমিক বারবার প্রেমে পড়তে বাধ্য হবে। শাওনের সেই হৃদয় থাকলে হয়তো কবে সেই শ্রোতমধুর কণ্ঠের প্রেমে পড়ে যেত। যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর, সে প্রকৃতই সুন্দর। হুমায়ুন আহমেদের এই উক্তিটি অনুযায়ী রুশি বেশ সুন্দরী। রুশি একমাত্র নারী যাকে ঘুমন্ত অবস্থায় দেখেছে, আর সেই চেহারার দিকে তাকিয়ে রোজ রোজ আফসোস করেছে। ওর মনে হতো যে খুব বেশি কি ক্ষতি হতো যদি রুশি ওর বাবাকে মারতে না চাইতো। শায়নের মাঝে মাঝে বিশ্বাসই হয় না এই মায়াবী চেহারার মেয়েটি কাউকে খুন করার চিন্তাও করতে পারে। কিন্তু নিজের চোখে দেখা জিনিসকে কেউ অবিশ্বাস কি করে করে? ও যতই ইনভেস্টিগেশন করুক না কেন, সকল প্রমাণ রুশির বিরুদ্ধে। তাছাড়া নিজের সবকিছু নিজের সামনে দেখেছে, তবুও কোথাও একটা ওর হৃদয় বিষয়টা মানতে নাড়িয়েছে। এ 2 বছর ও সব দিক দিয়ে চেষ্টা করেছে, কিন্তু না ও রুশিকে ক্ষমা করতে পেরেছে, না রুশিকে শাস্তি দিতে পেরেছে। মাকে খুব বড় গলায় বলেছে ও সবটা দেখে নেবে, কিন্তু সবশেষে রুশির শাস্তি বিদিত আর কোনো রাস্তাই ওর সামনে খোলা নেই। ও এখন খুব করে চায় ওর বাবা ঠিক হয়ে যাক, আগের থেকে আরো বেশি করে চায় ওর বাবা ঠিক হয়ে যাক। এটাই হয়তো একমাত্র উপায় রুশির শাস্তি কমানো। এখন ওর বাবার কিডনি ট্রান্সপ্লান্ট ঠিক মতো হলেই হয়, তাহলে ওনার সুস্থতা হওয়ার চান্স বেশি, আর হয়তো রুশিকেও বাঁচানো। শায়ন নিজের ফোনটা হাতে নিল আর দেখলো সাহিলের নাম্বার থেকে প্রায় 15টা উপরের মিসড কল। ফোন সাইলেন্ট ছিল, তাই হয়তো শুনতে পায়নি। শায়ন কল ব্যাক করতেই সাহিল দ্রুত গলায় বলল, রুশি মিসিং। কিন্তু এটা কিভাবে সম্ভব? রুশি কোথায় যাবে? ওর বাবা মায়ের বাসায়? তাহলে তারা কি? শায়ন ধীর গলায় বলল, ওর বাবা মায়ের বাসায় খোঁজ নিয়েছো? সাহিল বলল, স্যার, কিন্তু উনি সেখানে নেই। এমনকি কোনো আত্মীয় স্বজন কেউ রুশির বাবির হদিশও জানে না। আমি সব জায়গায় খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সে যেন হুট করেই গায়েব হয়ে গেছে, কিংবা কেউ খুব যত্ন সহকারে তাকে সরিয়ে ফেলেছে। শাওন কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর হুট করে দৌড়ে বেরিয়ে পড়ল। চেহারায় বিষণ্ণতা আর কিছু হারিয়ে ফেলার যন্ত্রণা খুব নিখুঁতভাবে প্রকাশ পেয়েছে। কিছুক্ষণ পূর্বেরও অনুভূতি শূন্য মানুষটির চেহারায় যেন অনেকগুলো অবিব্যক্ত একসাথে প্রকাশ পেল। শায়নকে এভাবে হুট করে নামতে দেখে রিমি খুব অবাক হলো, কিন্তু কিছু বলার আগেই জ্বরের গতিতে শায়ন যেন হাওয়া হয়ে গেল। রিমি শায়নকে সবসময় ফর্মাল স্যুটে দেখতে অভ্যস্ত, তাই হুট করে ট্রাউজার আর টি শার্ট দেখে বেশ চমকালো।
শাওন যতই বিজি থাকুক নিজেকে সবসময় সুন্দরভাবে প্রেজেন্টেশন করে, কিন্তু এই প্রথম নিজের দিকে খেয়াল করার সুযোগ পায়নি মনে হচ্ছে। রিমি নিজের কাজে মনোযোগ দিল। ওর কাছে আজকাল কিছুই ভালো লাগে না। রুশির সাথে সারাদিন কত না মজা করে থাকতো, রুশিকে নিজের আপন থেকে কম ভাবে না। কিন্তু হুট করে পুলিশ রুশিকে অ্যারেস্ট করাতে ও চমকে গিয়েছে। কিন্তু ওর কিছু বলার ছিল না, ও কাজের লোক মাত্র। এবারে ও কথার কি দু দোয়ানার দাম দেবে কেউ? তবে রুশির জন্য বেশ কষ্ট হচ্ছে। মেয়েটা সেই শুরু থেকে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত, তার উপর এখন আবার এত সব ঝামেলা। রিমি বিশ্বাসই করে না রুশি খুব ভুল কিছু করতে পারে। এ সাহেব নিশ্চয়ই ম্যাডামকে তাড়ানোর জন্য প্ল্যান করেছে। রিমি বিষণ্ণ মনে খাবার চড়াল। এই খাবার সাহেবের মুখে দিবে কিনা সন্দেহ। সাহেব বে আগে খুব ভালো মানুষ মনে হলো, ইদানিং সে রিমির দু চোখের বিষ, পেটের দায়ে পড়ে আছে আর কি। ও চায় ম্যাডাম সহি সালামতে আবার ফিরে আসুক। এদিকে শাওন খুব দ্রুত গাড়ি চালাচ্ছে। বহুদিন পর গাড়ি চালানোতে ঠিক ব্যালেন্স রাখতে পারছে না। একসময় ও রেসার ছিল, কিন্তু সেই অভ্যাসে ত্যাগ করেছে বহুদিন হয়েছে। কিছু কিছু চলে যাওয়ার পর তাদের সাথে গড়িটা অভ্যাসগুলো চলে যায়। শাওন দ্রুত গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলো। সাহিল গেটেই দাঁড়িয়ে ছিল। শাওনের এরূপ বিধ্বস্ত অবস্থা দেখে একটু অবাকই হলো, তবে কিছু বলল না। শাওনকে ফলো করতে থাকলো। শায়ন জামিল খানের এই অবস্থা দেখে অনেকেই হয়তো অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু শায়নের তাতে কোনো মাথা ব্যথা নেই। ও দ্রুত ভিতরে গিয়ে একজনের কলার চেপে ধরলো, তারপর কড়া গলায় বলল, সব কিছুর দায়িত্ব সুন্দরভাবে দিয়েছিলাম তোমায়, বলেছিলাম সাবধানে ওকে দেখে রাখতে। এত কিছুর পরও হাউ ক্যান সি বি মিসিং অল অফ এ সানডে? তোমাদের টাকা দিয়ে বসি আমি কেন? সেই লোকটি কাপা গলায় বলল, স্যার সব কিছু ঠিকই ছিল, কিন্তু হুট করে কি করে যে কি হয়ে গেল বুঝলাম না। এমনকি সিসি ক্যামেরাগুলো ডিসেবল করা। নো স্ট্রেস অফ হার, সি জাস্ট ডিসপেয়ার্ড ইন আর্কলি। স্যার রাগে যেন ফেটে পড়ল। এই মুহূর্তে অজানা ভয় যেন ওকে গ্রাস করতে থাকলো। ও শান্ত গলায় বলল, যদি 24 ঘন্টার মধ্যে ওর কোনো খোঁজ না পাই, তাহলে তোমার খোঁজ এ দুনিয়ার কেউ পাবে না। আমি ওকে আমার সামনে সহি সালামতে দেখতে চাই, উইদিন 24 আওয়ার্স। কথা বলে শাওন বসে পড়ল। আশেপাশে তাকিয়ে দেখলো রুশির কোনো নাম নিশানাও নেই, অথচ ওর কারণে এখনো রুশির আওয়াজ পাচ্ছে ওর কানে। ঘৃণার অজানা অনুভূতি আর ভয় সবকিছু যেন একসাথে ফিল করতে পারছে। এদিকে রুশি চোখ মেলে তাকাতেই নিজেকে একটা সুন্দর কামরায় আবিষ্কার করলো। খুব গোছানো, ছোটখাটো, কিন্তু বেশ সুন্দর। রুশি উঠে বসতেই রান্নাঘর থেকে খটখটের আওয়াজ আসতে লাগলো। ও ধীর পায়ে উঠে সেখানে গেল। সামনে পরিচিত মুখ দেখতেই ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মানে ওকে সেফলি এখানে নিয়ে এসেছে ও। ওর আর ওর বাচ্চার কোনো কিছুই হয়নি, কারণ যতটুকু মনে পড়েছে রুশি এখানে আসার আগে ও গাড়িতে উষা সে আর বুঝতে আরে ওর হালকা ব্লিডিং হচ্ছে, যেহেতু ওর পালিয়ে যাচ্ছিল, তাই অনেক দূর আসা পর্যন্ত ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয়নি। রুশি ভেবেছিল ও ওর বাচ্চাকে হারিয়ে ফেলবে, কিন্তু উপরওয়ালা অশেষ কৃপায় এ যাত্রায় বেঁচে খেয়েছে। রুশি মুচকি হাসলো। কাছের মানুষগুলো এমনই হয়, শত নিষেধের পরও নিজের জীবন বাজি রেখে কাছের মানুষকে বাঁচাতে উঠে পড়ে লাগে। রুশি আলতো সুরে বলল, পারবে না তুমি, দাও আমি রান্নাটা করে দাও। লোকটি বলল, যে মেয়ে রান্নাঘরের আশেপাশেও ঘেসতো না সে বলছে রান্না করবে? আমি চাই না এ বাসায় আগুন ধরে যাবে। রুশি মাথা নিচু করে ফেলল। বাস্তবতা মানুষকে অনেক কিছুই শিখে দেয়। ও কোনো এক সময় দনির দুলালি থাকলেও সাংসারিক জীবন ওকে হাত পুড়িয়ে রান্না করা শিখিয়েছে, তাই এসব এখন আর ওর কাছে আর কিচ্ছুই না। রুশিকে চুপ থাকতে দেখে সে বলে উঠল, তুমি গিয়ে আরেকটু রেস্ট নাও, খাবার রান্না হলে আমি উঠিয়ে দেব। দুপুর 2টায় আমাদের ফ্লাইট, মনে থাকে যেন। রুশি বলল, কোথায় যাচ্ছি আমরা? লোকটি বলল, কোথাও একটা, যেখানে শায়ন জামিল খানের ছায়াও তোমাকে ছুঁতে পারবে না। রুশির মনটা কেঁপে উঠল। এই শহরে ওর বড় হওয়া, বেড়ে ওঠার কত শত স্মৃতি, কিন্তু সব ছেড়ে আজ চলে যেতে হবে, আর সেটা শুধুমাত্র শায়নের জন্য। ও যা করেছে তা হয়তো ঠিক নয়, কিন্তু ও তো ইচ্ছে করে কিছু করেনি, অথচ শায়ন ওকে বাধ্য করেছে ও সব কিছু ছেড়ে চলে যেতে। ওকে জেলে পাঠিয়ে থেমে যায়নি, বরং ওর জীবন নরক বানিয়ে রেখে দিয়েছিল। ওর জন্য রুশিকে পালিয়ে যেতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, ওর বেবির অনেক বড় ক্ষতি হতো শায়নের জন্য। ওর বেবিকে অলমোস্ট ও হারিয়ে ফেলতো।
ও আর যাই হোক, এসবের জন্য সায়নকে কোনোদিনও ক্ষমা করবে না। এই শহর ছাড়ার সাথে সাথে রুশি নামক মেয়েটা যেমন মরে যাবে, তেমনি সায়ন জামিল খানের জন্য তার হৃদয়ে থাকা সকল ভালোবাসাও মরে যাবে। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ, গল্পের এই পরিস্থিতির জন্য লেট লতিফ হওয়ার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমার ব্যক্তিগত জীবনে এতটাই ড্রামার মধ্যে আছি, যেটা বলে ডিপ্রেশন। আসলে কি বলবো, আমি নিজেই ঠিক নেই। আমার পরিস্থিতিটা যাতে স্বাভাবিক হয়ে, দয়াময় আল্লাহ যেন আমাকে স্বাভাবিক করে দেয় আমার জীবনের লাইফে। আপনাদের সবার কাছে দোয়া চাই। আর অবশ্যই স্বাভাবিক হলে আমি কন্টিনিউ করব, তবে যত সম্ভব দ্রুত চেষ্টা করব গল্পগুলো আগের মতো কন্টিনিউ করে আপনাদের সামনে তুলে ধরতে। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।